নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে বনের খবরের পঞ্চম পর্ব। লেখক প্রমথা রঞ্জন রায়। আগের পর্বগুলি শুনবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আগের পর্বগুলো শুনে আসুন। 1902 থেকে 1903 কেংটুং রাজ্য। এবার আমাদের ঢের দূরে যেতে হবে। রেল লাইন থেকে প্রায় 25-26 দিনের পথ। আমার ঘাড়ে আবার দূরবীনের কাজ পড়েছে, সঙ্গে অনেক লোক আর ভারবাহী খচ্চর। বলদও প্রায় 60-65টা। 18 দিনের পথ চলে এসে আমরা একটা বড় নালার ধারে এক ফুঙ্গির আশ্রমে তাঁবু খাটিয়েছি। নদীতে বাঁধ দিয়ে ফুঙ্গি মাছ পুষেছে। মাছগুলোকে ফুঙ্গি বড় ভালোবাসেন। রোজ ভাত রেঁধে তাদের খেতে দেন। মাছও ঢের। জলে একটা কিছু ফেললেই 40-50টা এসে জড়ো হয়। আমরা লেবুর খোসা ফেলে অনেকক্ষণ ধরে তাদের তামাশা দেখলাম। সঙ্গের লোকদের রকম সকম দেখে মনে হলো যেন মাছগুলোকে দেখে তাদের জিভ দিয়ে জল পড়ছে। আমি সেই জন্য তাদের সাবধান করে বললাম, খবরদার, ফুঙ্গির মাছ যেন ধরো না। তারা ব্যস্ত হয়ে জিভ কেটে বলল, আরে রাম, ফুঙ্গির মাছ ধরতে যাব? আমার কিন্তু সন্দেহ মিটল না, আর কাজেও তাই হলো। রাত্রে আমি যেই ঘুমিয়েছি অমনি তারা গিয়ে দুটো মাছ ধরেছে। এ খবর অবশ্য আমি পরে পেয়েছিলাম। এর শাস্তি ভগবান হাতে হাতেই দিয়েছিলেন। পরের দিন আমাদের সালাউইন নদী পার হতে হবে। আমি আরও দুবার এই পথে যাওয়া আসা করেছিলাম, কাজেই রাস্তা আমার বেশ ভালো করেই জানা। আমি আগের দিন বিকেলে সকলকে ডেকে একটা পাহাড় দেখিয়ে বললাম, ওই পাহাড়ের নিচে গিয়ে দুটো পথ পাবে। যেটা পাহাড়ের উপরে উঠে গেছে সেটাই আসল পথ। যেটা নালার ধারে ধারে গেছে সে পথে যেও না, গেলে দুদিনেও সালাউন নদীতে পৌঁছাতে পারবে না। তাদের কপালে দুর্ভোগ ছিল, তারা সে কথা শুনবে কেন? তারা আমার আধ ঘন্টা আগে রওনা হয়ে গিয়েছিল, আর গিয়েছিল ঠিক যে পথে যেতে আমি নিষেধ করেছিলাম সেই পথে। পাহাড়ের নিচে এসেই তাদের পায়ের দাগ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ব্যাপারখানা কি। আমি তখনই তাদের ফিরিয়ে আনার জন্য একজন লোককে দৌড়িয়ে পাঠালাম। তারা তার কথা গ্রাহ্যই করল না। তাদের সঙ্গে একজন ভারী চালাক সার্ভেয়ার ছিল। সে নাকি আগের বছর এই সমস্ত জায়গা জরিপ করে গেছে। সে বলল, পাহাড়ের রাস্তা বড় বিশ্রী, তাতে বেজায় চড়াই। আমি রাস্তা জানি, চলো নদীর ধরেই যাই, ওদের ঢের আগেই পৌঁছব। সেই ফাজিলের কথায় ভুলে বেচারারা 12টা 12:30 পর্যন্ত নালায় নালায় চলেছে, কখনো এপার কখনো ওপার। তারপর কয়েকজন হাতিওয়ালার কাছে জানতে পারলো যে সেদিকে আর পথ নেই। কাজেই তখন আবার সেই পাহাড়ের তলায় ফিরে আসতে হবে। এদিকে পা কিন্তু আর চলে না। 2 টাকা বকশিস কবুল করে এই পথটুকু হাতিতে করে পৌঁছে দেওয়ার জন্য হাতিওয়ালাদের রাজি করিয়েছিল। কিন্তু হাতিটা কিছুতেই তাদের বইতে রাজি হলো না। দুপুরের রোদে তার মেজাজ বিগড়িয়ে গিয়েছিল। মাহুত যত তাকে বসতে বলে, হাতিটা ততই আরো চটে যেতে লাগলো। কাজেই হেঁটে আসা ছাড়া অন্য কোনো উপায় আর রইল না। এদিকে আমি সমস্ত জিনিসপত্র, খচ্চর, বলদ শুদ্ধ নদী পার হয়েছি, আর বালির উপর তাঁবু খাটিয়ে কতক্ষণ অবধি তাদের আশায় বসে রয়েছি। বসে বসে সন্ধ্যা হয়ে গেল। আমি খালি ভাবছি, তাই তো, তারা এখনো এসে পৌঁছলো না। ভোরে 4:30-র সময় বেরিয়েছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। রাস্তা তো মোটে 10 মাইল। এমন সময় একজন খালাসি বলল, আয় যে, ওই বাবুরা আসছে। যে দেখি নদীর ওপারে তাদের দেখা যাচ্ছে, চলতে আর পারছে না। এক বেচারা তো নদীর কিনারায় পৌঁছে বালির উপর শুয়ে পড়ল। তার ওজন 3 মণ 26 সের। দেখে আমার বড় দুঃখ হল। তাড়াতাড়ি তাদের পার করিয়ে নিয়ে
চা খাইয়ে একটু ঠান্ডা করলাম। সেই চুরি করা মাছ দুটো আর তাদের খাওয়া হলো না, সেগুলো রোদে একেবারে পচে গিয়েছিল। দোভাষীরা বলা বলি করতে লাগলো, হুঙ্গির মাছ চুরি করার সাজা। সেই রাত্রে আমার চাকর শশীকে খাবার জন্য তার তাঁবুতে এক বাঘ ঢুকেছিল আর ঘড়ির অ্যালার্মের শব্দে পালিয়ে গিয়েছিল। শশী কিন্তু আগে বুঝতে পারেনি যে ওটা বাঘ, সে মনে করেছিল খচ্চর, তাই সে খচ্চরওয়ালাদের গালি দিয়েছিল। বেটারা বড় পাজি, রোজ বলি খচ্চর বেঁধে না, তা শোনে না। একদিন খচ্চরের পা ভেঙে দেবো, তখন বুঝতে পারবে। সকালে উঠেই আমাদের কাজে বের হতে হয়, তার আগে রান্নাবান্না তৈরি চাই। তাই শশী রাত 4টের সময় উঠবার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে। রাত্রে যখন সকলে ঘুমে অচেতন, বাঘ এসে শশীর তাঁবুতে ঢুকেছে। একেবারে ভিতরে আসতে পারেনি, তাঁবুর কানাতের তলা দিয়ে বুক অবধি ঢুকিয়ে ঠেলাঠেলি করছিল আর চারিদিকে হাতড়াচ্ছিল। এক বিগতার এলেই শশীর মাথাটা পাবে। এমন সময় বড় শব্দে অ্যালার্ম বেজে ওঠে। বাঘ কোথায় ভাবল, সর্বনাশ, বুঝি আকাশ ভেঙে পড়ল। বেজায় চমকে গিয়ে অমনি সে এমন এক লাফ দিল যে তাঁবুর দড়ি ছিঁড়ে খুঁটা উপড়িয়ে তাঁবু শুদ্ধ ওলটপালট। শশীর এতে ঘুম ভেঙে গেছে। সে উঠেই খচ্চরওয়ালাদের গাল দিতে লাগলো। গোলমাল শুনে সকলে ছুটে এসে দেখি কি ভয়ানক ব্যাপার। তাঁবুর ভিতরে বাঘের বুকের দাগ আর নখের আঁচড় স্পষ্ট দেখা যাচ্ছে। ভগবানের কৃপায় ঠিক সময় মতো অ্যালার্ম না পড়লে আর উপায় ছিল না। এবছর আমার সঙ্গে খান সাহেব দূরবীনের কাজ শিখতে গিয়েছিলেন। খান সাহেবের বিশাল দেহ, 6 ফুট 3 ইঞ্চি লম্বা, বুক 48 ইঞ্চি, কোমর 54 ইঞ্চি, ওজন 3 মণ 26 সের। আজি জংশনে ওজন করেছিলাম তাকে। আমি তো 10 দিনের পথ চলে ঘোড়া কিনেছি। খান সাহেব পদব্রজেই চললেন এবং প্রায় 200 মাইল হেঁটে গিয়েছিলেন। কিন্তু যখন কাজ আরম্ভ হলো তখন তার একটু কষ্ট হতে লাগলো। তিনি তার উপযুক্ত একটা ঘোড়া খুঁজতে লাগলেন। তার উপযুক্ত ঘোড়া কি আর সেদেশে মেলে? আমরা এবার শ্যামরাজ্যের সীমানায় কাজ করছিলাম। প্রত্যেকের সঙ্গে 20 জন সেপাই ও একজন হাবিলদার ছিল পাহারার জন্য। একজন সুবেদারের অধীনে সব শুদ্ধ 80 জন সেপাই এসেছিল। এই সুবেদারের সঙ্গে খান সাহেবের চীন দেশে বক্সার লড়াইয়ের সময় আলাপ হয়েছিল আর বেশ ভাবও হয়েছিল। খান সাহেব ঘোড়া খুঁজছেন আর উপযুক্ত ঘোড়া মিলছে না শুনে সুবেদার সাহেব ঠাট্টা করে বললেন, अरे खान साहेब, भैंसी ले लो, सवारी भी करेगा और दूध भी पियोगे। খান সাহেব তো মহা খাপ্পা। এখানে বলে রাখি, খান সাহেব দুধের বড় ভক্ত। আমরা টিনের দুধ দিয়ে চা খাই, কিন্তু তার রোজ টাটকা দুধ চাই। আর সেই দুধের জন্য দোভাষীর উপর রোজ হম্বিতম্বি করতেন। সুবেদার সেটা লক্ষ্য করেছিল। খান সাহেব বাহাদুর লোক ছিলেন। নানা দেশে তিনি ঘুরেছিলেন, অনেক কাজ তিনি করেছিলেন। তার ফলে 20 টাকায় কাজে প্রবেশ করে 500 টাকার পেনশন নিয়েছিলেন। আর প্রথমে খান সাহেব ও পরে খান বাহাদুর উপাধি লাভ করেছিলেন। শ্যাম দেশের সীমা কমিশন, চীনা সীমা কমিশন, বক্সার যুদ্ধ, তুরস্ক, পারস্য সীমা কমিশন প্রভৃতিতে খুব কৃতিত্বের সঙ্গে কাজ করেছিলেন। আমি যখন প্রথম শান স্টেটে কাজ করতে যাই, সেই বছর ও আগের 2-3 বছর খান সাহেব ও আমাদের আপিসের আরও কয়েকজন চীনা সীমা কমিশনে কাজ করতে গিয়েছিলেন। সেখানে একবার একটা বীভৎস কাণ্ড হয়েছিল। তার গল্প খান সাহেবের কাছে শুনেছিলাম। ওই সীমা কমিশনে তাদের সঙ্গে কে নামে একজন মহারাষ্ট্রীয় সার্ভেয়ার ছিল। লোকটি খুব কাজের, কিন্তু বড় মাতাল, আর সেজন্য তাকে কখনো কখনো মুশকিলে পড়তে হতো। যে সীমার কথা বলছি
তখন তাদের তাঁবু ছিল চীনের এলাকায়। সন্ধ্যা হয়ে এসছে, সকলেই তাঁবুতে পৌঁছে গেছে, কিন্তু ওই মহারাষ্ট্রীয় সার্ভেয়ারটি তখনও আসেনি। কি হলো? শত্রুর দেশ এটা, কোথায় গেল? তাদের বড় সাহেব ব্যস্ত হয়ে তাকে খুঁজবার জন্য চারিদিকে লোক পাঠালেন। সকলে ফিরে এলো, কিন্তু এর কোনো খবর পাওয়া গেল না। সাহেবের দোভাষী ছিল একজন চীনা, সেও খুঁজতে গিয়েছিল। কোনো খবর না পেয়ে সেও তাঁবুমুখে ফিরে চলল। গিয়েছিল গ্রামে গ্রামে ঘুরে, কিন্তু ফিরবার সময় মাঠের মাঝখান দিয়ে সোজা তাঁবুর দিকে চলল। মাঠটার মাঝামাঝি এসে একটা বিকট দুর্গন্ধে তার দম বন্ধ হওয়ার উপক্রম। কিসের গন্ধ? কোথা থেকে আসছে? নিশ্চয় গ্রামের জমানো সারের কুণ্ডের মুখ খোলা পড়ে আছে, আর হাওয়াতে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। ওই দেশে গ্রামবাসী সকলের মল একটা প্রকাণ্ড কুণ্ডে জমা করে রাখা হয়, আর বৃষ্টির জলে সে এক বিটকেল ব্যাপার হয়। লম্বা বাঁশের ডগায় হাত বাঁধা, তা দিয়ে ওই নরক কুণ্ড থেকে তুলে তুলে জমিতে সার দেওয়া হয়। একটা প্রকাণ্ড কাঠের ঢাকনি দিয়ে কুণ্ডের মুখটা রাত্রে ঢেকে রাখা হয়। দোভাষী চীনা কাজেই সে বুঝতে পারলো যে নিশ্চয়ই আজ কোনো কারণে কুণ্ডের মুখ খোলা পড়ে রয়েছে। ভাবলো ওটাকে বন্ধ করে যায়। কুণ্ডের কাছে গিয়ে তো চক্ষু স্থির। কুণ্ডের ভিতরে কি যেন নড়ছে আর হাবুডুবু খাচ্ছে। ডাকলো। উত্তর শুনেই বুঝলো যে ওই সার্ভেয়ার। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ক্যাম্পে এসে সকলকে খবর দিল। তখন সকলে গিয়ে তাকে তুলল। একটা মজবুত রশি গর্তে ফেলে দিল। কে সেটাকে তার বুকে জড়িয়ে বাঁধল, আর সবাই মিলে টেনে তাকে ওই নরক কুণ্ড থেকে তুলল। বলা বাহুল্য, মদের নেশা তার আগেই ছুটে গিয়েছিল। তারপর কত সাবান দিয়ে যে তাকে পরিষ্কার করা হয়েছিল তা বুঝতেই পারো। সেদিন হাট ছিল। ওদেশে হাটে খুব মদ বিক্রি হয়। হতভাগা কাজ শেষ করে খুব মদ খেয়েছিল। তারপর বোধহয় টলতে টলতে ওই মাঠের মাঝখান দিয়ে তাঁবুতে আসছিল, আর পড়েছে ওই নরক কুণ্ডের মধ্যে। কত শাস্তিতেও সে মদ ছাড়েনি। পরিণামে মদ খেয়ে খেয়েই শেষে মারা গিয়েছিল। ওই চীনা সীমা কমিশনে বুড়ো সার্ভেয়ার রামশবদও এক বছর কাজ করতে গিয়েছিলেন। সেখানে তাদের একটা খুব খারাপ পাহাড়ে চড়তে হয়েছিল। পাহাড়টাতে গাছপালা নেই, খালি ছোট ছোট ঘাস আর গুড়ি গুড়ি পাথর আর বেজায় খাড়া। রামশবদের সঙ্গে এক সাহেব অতি কষ্টে পাহাড়ে চড়ে কাজ করলেন, কিন্তু নামবার সময় প্রাণ ওষ্ঠাগত। ওঠবার বেলা তবু ঘাস ধরে ধরে উঠেছিলেন। নামবার বেলা আর ধরবার কিছু নেই। ছোট ছোট নুড়ি পাথরে পাও রাখা যায় না, পিছলে যায়। দু চারবার চেষ্টা করবার পর সাহেব তো মাটিতে বসলেন, আর পিছন ছেঁচড়ে দিব্যি নেমে এলেন। তার মোটা কর্ডের প্যান্টালুনেরও কিছু ক্ষতি হলো না। বুড়োর আর সেরকম করবার সাহসে কুলোচ্ছে না। এদিকে সাহেব বিষম তাড়া দিচ্ছেন। আরে জলদি আও না, বাইট বাইট করো তো। কি আর করা, অগত্যা তাই করতে হলো। এদিকে সাহেব তালা দিয়েই পথ চলতে শুরু করেছেন। পিছনে পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞেস করলেন, आ गया रामसवाद? हाँ हुजूर, आया तो, लेकिन आधा पतलून पहाड़ पर रह गया। বেচারা জিনের পাজামার পেছন দিকটা পাহাড়ে রেখে আসতে হয়েছে। একদিন আমরা একটা বনের ভিতর দিয়ে যাচ্ছি। পথে দেখি একটা গ্রামের ঘরদোর সব পড়ে রয়েছে, কিন্তু জনমানুষ নেই। দিনের বেলায় পর্যন্ত বাঘ এসে গ্রাম থেকে মানুষ ধরে নিয়ে যেত। সেই জন্য সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে। কাজের জন্য এমন বনের মধ্যে দিয়েও চলতে হয়। একলাটি যাবার জো নেই, অমনি বাঘে এসে ধরে খাবে। আমাদের সঙ্গে একজন মুষো এসেছে পথ দেখাবার জন্য। সে আবার আরও দুজন মুষোকে সঙ্গে এনেছে, নয়তো আমাদের পৌঁছে দিয়ে ফিরবার সময় তাকে বাঘে ধরবে। বনের মধ্যে রাত হয়ে গেলে তারা আড্ডায় থাকবে।
আড্ডাগুলো আবার পাঁচিলে ঘেরা বাড়ি নয়, শুধু বাঁশের ঝোপের আগায় একখানি মাচা, তাইতে চড়ে বসে কাঁপতে কাঁপতে রাত কাটাতে হয়। বাঘেরা বেশ জানে যে সে বনের ভেতর তারাই রাজা। বেলা 8:30টার সময় ঘোড়ায় চড়ে একটা নদী পার হচ্ছে, সঙ্গে 5-6 জন লোক। নদীর মাঝামাঝি এসে দেখি এই বড় একটা বাঘ প্রায় আমাদের রাস্তার উপর দাঁড়িয়েই জল খাচ্ছে। আমরা যে আসছি সেজন্য তার কোনো ভাবনা চিন্তা নেই। 2-1 চুমুক জল খায় আর মাথা তুলে এক একবার আমাদের দেখে নেয়। আমরা অনেক চেঁচামেচি করাতে আস্তে আস্তে উঠে রাজার মতো চালে সেখান থেকে চলল। 2-4 পা যায় আর ঘাড় ফিরিয়ে এক নজর আমাদের দেখে। ততক্ষণে পিছন থেকে আমাদের আরো ঢের লোকজন এসে পড়েছে। সকলে মিলে মহা শোরগোল তুললে তারপর বাঘটা ছুটে গিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। সেখান থেকে একটা গ্রামে গিয়ে 2 দিন ছিলাম। তারপর আমাদের ওই পথেই ফিরতে হবে আর ওই জায়গাতেই রাত কাটাতে হবে। গ্রামের প্রধান অনেক মানা করল, কিন্তু কিছুতে আমাদের ফেরাতে না পেরে শেষটা 2 জন লোক সঙ্গে নিয়ে নিজেই বন্দুক হাতে আমাদের সঙ্গে চলল। বিকেলে 2 নালার মোহনায় এসে তাঁবু খাটিয়েছে। চাকর বাকররা কেউ রাঁধতে, কেউ খেতে, কেউ বা বাসন মাজতে ব্যস্ত। আমি তাঁবুর সামনে চেয়ারে বসে পরের দিনের কাজের পরামর্শ করছি। এমন সময় হঠাৎ আমার মনে হলো নালা 2 মোহনার কাছে একটা বড় গাছের আড়াল থেকে গলা বাড়িয়ে একটা কি যেন আমাকে দেখছে। বার কয়েক আমি হঠাৎ কথা বন্ধ করে সেই দিকে তাকাতে কিন্তু কিছু দেখতে পেলাম না। শেষটা ভালো করে লক্ষ্য করে দেখলাম 2টো কি জিনিস জলজল করে উঠল। আর বুঝতে বাকি রইল না, ও 2টো বাঘের চোখ। অমনি তো আমি বন্দুকান বলে লাফিয়ে উঠেছি। আর বাঘও আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই দেখে 2 লাফে একেবারে আমার পায়ের নিচে। 6-7 ফুট নিচে হবে, আর দূরও হবে 6-7 ফুট। এদিকে খালাসি মশাইরা বাঘের নাম শুনেই যে যার কাজ ফেলে তাঁবুর মধ্যে ঢুকে দরজা এঁটে দিয়েছে। বন্দুকটা এনে দিতে কারো সাহসে কুলোলো না। অগত্যা নিজেই তাঁবুর ভিতর থেকে রিভলভারটা নিয়ে এলাম, কিন্তু এসে আর বাঘটাকে দেখতে পেলাম না। সে হল্লা শুনে বেগতিক বুঝে সরে পড়েছে। পাতার উপর মরমর পায়ের আওয়াজ শুনে সেই দিকে 2-3 বার আওয়াজ করলাম। এতক্ষণে খালাসিদের মুখে কথা ফুটল। একজন বলতে লাগলো, क्या देखा हूं, इतना बड़ा था, उधर से चला गया। একটা পাহাড়ে কাজ করতে গিয়েছিলাম। সেটাকে দূর থেকে দেখলে একটা দেওয়াল বলে মনে হতো। ওই জঙ্গলে থাকতে হবে অন্তত 2 রাত। সেই মুসো বস্তি থেকে কুলি নিয়ে গিয়েছি। পাহাড়ের মাঝামাঝি 8-10 ইঞ্চি চওড়া একটু পথ, মুসোদের শিকারের রাস্তা। তার নিচেই একেবারে খাড়া দেওয়ালের মতো পাহাড়। সেই পথে আমরা যাতায়াত করি। একদিন সকালে উঠে আমি কাজে বেরিয়ে গিয়েছি। মুসোকুলিরাও জিনিসপত্র নিয়ে চলে গেছে। পিছনে আছে খালি আমার চাকর শশী, একজন দোভাষী, আর শঙ্কর ও মঙ্গল নামে 2 জন খালাসি। মঙ্গলের সঙ্গে দোভাষীর কি নিয়ে যেন ঝগড়া হয়েছে। মঙ্গল তাই চটে গিয়ে বলল, যাই সাহেবের কাছে রিপোর্ট করি বলে চলে গেছে। তখন দোভাষী ভাবলো যে তাড়াতাড়ি গিয়ে মঙ্গলের সঙ্গে ভাব করতে হবে। কি জানি যদি সত্যি রিপোর্ট করে বসে। হিটকুটে রাস্তা, পা হরকালেই 100-150 ফুট নিচে গড়িয়ে পড়তে হবে। দোভাষী ভয়ে ভয়ে মাথা হেঁট করে পথের উপর চোখ রেখে চলছে, আবার ক্ষণে ক্ষণে মুখ তুলে দেখছে মঙ্গলকে দেখা যায় কিনা। মঙ্গলের আবার তামাক খাবার রোগ। পথ চলতে চলতে ক্রমাগত তাকে কলকে হাতে নিয়ে দাঁড়াতে হয়। দোভাষী একবার মুখ তুলে দেখতে পেল
যে একটু সামনেই বাঁশঝাড়ের আড়ালে লাল পানা কি একটা দেখা যাচ্ছে। মঙ্গলের মাথায় লাল পাগড়ি, তাহলে নিশ্চয়ই মঙ্গল ওখানে বসে তামাক সাজছে। দোভাষী তো হাঁপ ছেড়ে বাঁচল, আর মাথা নিচু করেই বলতে লাগলো, হ্যাঁ ভাই মঙ্গল, এটা কি ভালো হলো? এক জায়গায় 10-5টা হাঁড়ি থাকলে একটু আধটু ঠোকাঠুকি হয়, তাই বলে কি কথায় কথায় উপরওয়ালার কাছে রিপোর্ট করতে আছে? বলতে বলতে সে বাঁশঝাড়ের সামনে এসে পড়েছে, আর মুখ তুলেই দেখে বাবা গো, কোথায় মঙ্গল? এই যে প্রকাণ্ড বাগুঁত পেতে রয়েছে। আর দোভাষীর দিকে চেয়ে চেয়ে লেজ ঘুরাচ্ছে। দোভাষী তাড়াতাড়ি তার ছোট্ট তলোয়ারখানার মুখ বাঘের দিকে ধরে নিয়ে দাঁড়ালো, যদি বাঘটা লাফিয়ে পড়ে। বাঘটাও উঠে দাঁড়িয়েছে, কিন্তু মাঝখানে বাঁশ ঝাড়, তাই আর লাফাবার সুবিধা পাচ্ছে না। দোভাষী ভাবছে শশী আর শঙ্কর তার পিছনে। শশী এখনই বন্দুক চালাবে, কিন্তু শশী যে 40-50 হাত দূরে দাঁড়িয়ে জুতোর ফিতে বাঁধছে, তা কি আর সে জানে? শেষে যখন একটুখানি মুখ ফিরিয়ে দেখে বুঝলো যে পিছনে কেউ নেই, তখন সে চিৎকার করে উঠল। বাঁচাও, বাঁচাও! চিৎকার কি সহজে বের হতে চায়? ভয়ে বেচারার গলা শুকিয়ে গেছে। যাই হোক, একটা গলা ভাঙা গোছের আওয়াজ শশীর কানে পৌঁছল, আর তখনই তারা ভয় নেই, ভয় নেই। এই বলে ছুটে এলো। বাঘটাও তাই দেখে থতমত খেয়ে খুব বলে গালাগাল দিয়ে ছুটে পালাল। দোভাষী তখন ঠক ঠক করে কাঁপছে, ঘামে তার গায়ের জামা কাপড় সমস্ত ভিজে গেছে, কথা বলতে পারছে না। অনেক কষ্টে বলল, বাঘ! এরপর আর সে কখনো একলা পথ চলতো না। এই সানস্টেট থেকে আমি 2টো বাঘের চামড়া এনেছিলাম। এই বাঘ মারার ইতিহাসটি বেশ। একজন লোক বনে হরিণ মারতে গিয়েছিল। একটা হরিণের পায়ের দাগ ধরে তাকে খুঁজে বের করে সে গুলি করতে গেল, কিন্তু বন্দুকে আর আওয়াজ হলো না, যাকে বলে মিসফায়ার হওয়া। ঘোড়া তুলে আবার মারতে গেল, এবারও আওয়াজ হলো না। লোকটা ভাবলো বুঝি ক্যাপটাই খারাপ। ট্যাঁকে আরও ক্যাপ ছিল, তারই একটা বের করতে গেল। মোচর থেকে ক্যাপ বের করতে গিয়ে মুখ ফিরিয়ে দেখে তার পিছনেই প্রকাণ্ড এক বাঘ, 7-8 ফুট দূরেও নয়। এই তাকে ধরে আছে। তখন সে ভয়ের চোটে সেই খারাপ ক্যাপ শুদ্ধই বন্দুক তুলে ঘোড়া টিপে দিল। আর কি আশ্চর্য, গুড়ুম করে বন্দুকের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে বাঘের মগজও উড়ে গেল। ভগবান যাকে রক্ষা করে, বাঘও তাকে মারতে পারে না। অন্য বাঘটাকে মেরেছিল একটি 12 বছরের ছেলে। দুপুরবেলা মুসোদের গ্রামের মেয়ে পুরুষরা সকলে খেতে কাজ করতে গেছে। গ্রামে আছে কেবল ছেলেপিলের দল। সে দেশের ঘর হয় মাচার উপরে, উপরে মানুষরা থাকে আর নিচে থাকে তাদের পোষা জন্তু জানোয়ার। দিনের বেলাতেই একটা বাঘ একজনের ঘরের নিচে ঢুকে একটা শুয়োর ধরেছে, আর শুয়োরটা চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলেছে। সেই ঘরে ছিল ওই 12 বছরের ছেলে আর তার বাবার গুলি ভরা বন্দুক। সে আস্তে আস্তে উঠে মাচার বাঁশের ফাঁক দিয়েই এক গুলিতে বাঘ মশাইয়ের শুয়োর খাবার শখ মিটিয়ে দিল। তারপর গ্রাম শুদ্ধ লোক মজা করে ওই বাঘের মাংস খেল। ওই বছরই আমি একটা পাহাড়ে দূরবীনের কাজ করতে গিয়েছিলাম। গ্রাম অনেক দূরে, তাই মনে করেছিলাম যখন পাহাড়ের উপর জল আছে তখন সেখানেই জলের কাছে তাঁবু খাটাবো আর দুরাত ওইখানেই কাটাবো। গ্রামের লোকেরা কিন্তু বেঁকে দাঁড়াল। ও পাহাড় ভালো না, ওখানে নাট আছে, মানে অপদেবতা, লোকের উপর অত্যাচার করে, হাতি দিয়ে পিষিয়ে মারে। হয়তো জঙ্গলে বুনো হাতি আছে, সেই জন্য অনিচ্ছা। পাহাড়টা চূড়োয় চূড়োয় বুনো হাতির রাস্তা। রাজার লোক আমার সঙ্গে ছিল,
সে গ্রামের প্রধানকে অনেক বুঝিয়ে বলল, কিন্তু কোনো ফল হলো না। তাদের মহা ভয়, পাহাড়ে যদি সরকারের লোকের কোনো অনিষ্ট হয় তাহলে রাজা হয়তো আবার তাদের ধরে টানাটানি করবেন। আমি দেখলাম তাদের যখন অত অনিচ্ছা, তখন জোর জবরদস্তি করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। জিজ্ঞেস করলাম, যদি আমরা খুব ভোরে এই 4টে সাড়ে 4টে কাজে বেরোই তাহলে কখন চূড়ায় পৌঁছবো? তারা হাত দিয়ে দেখিয়ে বলল, সূর্য ওইখানে উঠলে পর। আন্দাজ বেলা 10টায়। আমি বললাম, আমি যদি এইখানেই তাঁবু রেখে দিই আর ভোরে বেরিয়ে কাজ সেরে তোমাদের গ্রামে শুই, তাহলে যেতে পারবে তো? তারা মহা খুশি হয়ে বলল, এই নিশ্চয়, যদি সন্ধ্যা হয়ে যায় বড় বড় মশাল জেলে চলে আসবো, সঙ্গে বন্দুক নেব। সেই বন্দোবস্তই করলাম। ভোর 4:30 5টায় বেরিয়ে কাজ করে সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যে তাঁবুতে ফিরে এলাম। এই ঘটনা 2 বছর পরে আমাদের অফিসের এক সাহেব ওই পাহাড়ে জরিপের কাজ দেখতে গিয়েছিলেন। গ্রামের লোকেরা তাকেও বাধা দিয়েছিল, কিন্তু তিনি সে কথা শুনবেন কেন? সকালে উঠে সাহেব সার্ভেয়ারের কাজ দেখতে বেরিয়ে গেছেন। লোকজনদের হুকুম দিয়ে গেছেন যে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়োটার নিচে যেন তাঁবু লাগায়। পথ নেই, সেই জন্য তারা হাতির রাস্তা ধরে খচ্চরের পেটে জিনিসপত্র বোঝাই করে ওপরে উঠল। বিকেলে চূড়োর নিচে পৌঁছে দেখল সেখানে বেশ জল আছে, কাজেই সেখানেই তাঁবু ফেলল। গ্রামের লোকেরা তাদের পৌঁছে দিয়েই ফিরে এলো। ও পাহাড়ে তারা কিছুতেই থাকবে না। এদিকে সাহেব কাজে বেরিয়েছেন, তিনিও কাজ শেষ করে ওই জায়গাতেই আসবেন। তবে তাকে সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত ঘুরে সার্ভেয়ারের কাজ দেখতে দেখতে আসতে হবে। সেদিন কিন্তু সাহেবের কপালে তাঁবুতে পৌঁছানো ঘটে উঠল না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। অন্ধকারে চলতে না পেরে সাহেব ও তার সঙ্গের লোকেরা পাহাড়ের উপরে এক জায়গায় গাছের নিচে ধুনি জ্বালিয়ে শুয়ে রইলেন। ভাবলেন সকালে উঠে তাঁবুতে যাবে। এদিকে তাঁবুতে সকলে তার পথ চেয়ে বসে রয়েছে, কখন সাহেব আসবেন, কিন্তু সাহেবের আর দেখা নেই। ডাকাডাকি করে বেয়ারাদের গলা ধরে গেল, কিন্তু সাহেব তখন ঢের দূরে, সে ডাক শুনতে পেলেন না। শেষটা তারা আশা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। অনেক রাত্রে খচ্চরগুলো ছুটোছুটিতে সকলের ঘুম ভেঙে গেছে। ব্যাপারখানা কি, এই ভেবে যেমন একজন খালাসি তাঁবুর দরজা ফাঁক করে গলা বের করেছে, আর অমনি দেখে, রে বাবারে, ইয়া বড় দাঁতওয়ালা হাতি, তার পিছনে আরো হাতি। সে আস্তে আস্তে সকলকে সাবধান করে দিয়ে যেমন তাঁবুর পিছন দিক দিয়ে বেরোতে যাবে, অমনি হাতিও তাঁবুর উপরে এসে পড়ল। তখন সকলে গড়িয়ে গড়িয়ে খাদের ভিতর ঢুকে কোনো রকমে প্রাণ বাঁচালো, আর হাতিগুলো সেই রাস্তায় চলে গেল। তাঁবু টাবু যা কিছু তাদের সামনে পড়েছিল সব তারা সুর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খাদের মধ্যে ফেলে দিয়ে গেল। খচ্চরগুলো রাস্তার উপর বাঁধা ছিল, তারা সকলে দড়ি টড়ি ছিঁড়ে পালালো। শুধু একটা খচ্চর মজবুত নতুন দড়ি দিয়ে বাঁধা ছিল, সে বেচারা পালাতে পারেনি। হাতিরা সেটাকে পা দিয়ে মারিয়ে একেবারে পিষে দিয়ে গেল। সকালে সাহেব তাঁবুতে ফিরে তো একেবারে হতভম্ব। এবারকার মতো কাজ শেষ করে আমরা ব্যাঙ্গালোরে আমাদের হেডকোয়ার্টারে ফিরে গেলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ বনের খবরের অপর পর্বগুলি খুব শীঘ্রই আসছে এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।